হাই, গুড ইভিনিং বন্ধুরা। আজকে হচ্ছে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 8টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে যেহেতু রবিবার, মোটামুটি বাচ্চাদের তো ছুটি, তবে হাজবেন্ডের ছুটি নেই, সাথে আমারও সংসারের কাজের কিন্তু কোনো ছুটিই নেই। ওইদিকে অনেকগুলো জামা কাপড় কাঁচা বসিয়ে দিয়ে এসেছি, আর এসেই কিন্তু এদিকের বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে তোমাদের সবসময় বলি না, আমি কিন্তু সংসারের পরিশ্রমের সাথে সাথে সংসারের আয় উন্নতি বা লক্ষ্মীশ্রীর জন্য সংসারের অনেক নিয়ম কানুন কিন্তু পালন করে থাকি। এই যে এই কদিনে যে অসুবিধে ছিল, তার মধ্যে আমি যেই সমস্ত জামা কাপড়গুলো ব্যবহার করেছি, সাথে বিছানা চাদর থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তুলে কেচে দিয়েছি। এটা আমি প্রতি মাসেই করি। 4-5 দিনের মাথায় যেদিন আমি শ্যাম্পু করি, সেদিন বাথরুম পরিষ্কারের থেকে শুরু করে নিজের শ্যাম্পু করা, প্লাস যেই জামা কাপড়গুলো পরি সেই কদিন সেই জামা কাপড় প্লাস চাদর টাদর এগুলো একেবারেই কিন্তু আমি ধুয়ে দিই। কারণ কি জানো তো, এই জামা কাপড়গুলো পরেই তো আমাকে আবার ঠাকুর ঘরে পুজো দিতে হয় প্রতিদিন। সেই কারণে ওগুলো যদি কাঁচা ধোয়া না হয়, এমনিই আমি প্রতিদিন কাঁচা ধোয়া করি, তবুও ওই দিনগুলোর পরে যেন বিশেষভাবে কাঁচা ধোয়া না করলে আমার যেন পোষাই না ঠিকঠাক। তো যাই হোক, দুটো ঘর পরিষ্কার করে সোজা চলে এসেছি রান্নাঘরে টিফিনটা করে নিতে। অনেকদিন টিফিনে জানো তো চাউমিন করা হয় না, পাস্তা বা লুচি পরোটা এগুলো তো প্রায় দিনই খাওয়া হয়। আজকে ভাবলাম একটু চাউমিন করব। আসলে কালকে রাত্রিবেলায় ভেবে রেখেছিলাম আজকে একটু চাউমিন করব। আর চাউমিনটা করব কিন্তু ওই পেঁয়াজ আলু দিয়ে যেরকমভাবে মানে করে সেই রকমভাবে, এক্সট্রা অর্ডিনারি কোনো সবজি যেরকম গাজর বিনস দেয় সেগুলো কিন্তু দেবো না। নর্মালি পেঁয়াজ আলু দিয়ে করব। তার আগে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর সেটাকে ঝুড়ো করে নিয়েছি। আর তারপরে কড়াই থেকে ডিমগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দেব, আর তার সাথে ভেজে রাখা যে আলু আর পেঁয়াজ আছে সেটাকে ভালো করে ভেজেই কিন্তু চাউমিনটা করে নেব। আসলে অনেক দিন পরে এরকমভাবে চাউমিন করছি। আমি খাইনি, সবাইকে দিয়েছি, সবাই কিন্তু বললো বেশ ভালো হয়েছে। আসলে মাঝে মধ্যে না এরকম ধরনের চাউমিন বা এইরকম আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি করলেও বেশ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আলু আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে ওটা হতে হতে আমার এদিকে জামা কাপড়গুলো সমস্তটাই কাচে দেওয়া হয়ে গেছে। আজকেও না আকাশটা সকাল থেকে একদমই ভালো না। এই মেঘ করছে, এই বৃষ্টি হচ্ছে, তবে প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে। তবে কি আর করা যাবে বলো, কাঁচা ধোয়া তো থাকবেই, সেগুলো তো করতেই হবে। একেবারে ড্রাই করে নিয়েছি, যতটা পরিমাণে বাইরে দিতে পারবো দেবো, আর যেগুলো মোটামুটি শুকিয়েই গেছে অলমোস্ট, সেগুলোকে ঘরে পাখার তলায় দিয়ে দেবো। ওই এর মধ্যে কিন্তু আমার জামা কাপড়, তারপরে দুষ্টু ড্রেস, এই সমস্ত জিনিস প্লাস দুটো বিছানা চাদর এগুলো রয়েছে। তো এগুলোকেই ভালো করে বার করে নিয়ে এখন বাইরে মেলে দেবো। কিন্তু আগে তো চাউমিনটা করে নিই, তারপরে বাইরে মেলতে যাব। আজকে জানো তো সারাদিন আকাশটা ভুগিয়েছে, মানে জামা কাপড়গুলো মেলেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা মতন। ওয়েদারটা বেশ ভালো ছিল, হাওয়া দিচ্ছিল, রোদ তো ছিল না। ততক্ষণে সমস্ত জামা কাপড়ই মোটামুটি শুকিয়ে গেছিল। আর তারপর থেকে যে শুরু হলো বৃষ্টি, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে মেঘে মানে হাওয়াতে ভেসে আসছে যেই মেঘটা, সেই মেঘেই বৃষ্টি হচ্ছে। এছাড়া কিন্তু যে বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে সেরকম কিন্তু নয়। বলে তো ছিল নিম্নচাপ হবে, কিন্তু দেখা যাক আকাশের কি অবস্থা হয়। তো কথা বলতে বলতে ওদিকে জামা কাপড়গুলো বার করে নিয়েছি, সাথে এদিকে দেখো আমার কিন্তু আলু ভাজাটাও হয়ে গেছে। আর এখন সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আর এর মধ্যে মশলা হিসাবে কিন্তু আমি দিয়েছিলাম একটা ম্যাগি মশলা, আর তার সাথে নুন আর মিষ্টিটা। আর তারপরে এই সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ডিমটা ছড়িয়ে দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এই দেখো আকাশ দেখে বুঝতে পারছো তো আকাশে কীরকম মেঘ, মানে ওই যে বলছি না মাঝে মধ্যেই অন্ধকার করে আসছে, বোধহয় এই বৃষ্টি নামলো। আবার হাওয়াতে মেঘটা ভেসে গেলে আকাশ কেটে যাচ্ছে, কিন্তু আবার মাঝে মধ্যে যখন মেঘটা দাঁড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। তো যাই হোক, ওই দিকের দড়িতে দুটো চাদর মেলে দিয়ে এসেছি, আর এদিকে ছোটোখাটো মানে প্রতিদিনের যেই জামা কাপড়গুলো থাকে সেগুলো মেলে দিচ্ছি। মেলছি আর ভাবছি যদি বৃষ্টি নামে কি দৌড়ে দৌড়ে যে তুলতে হবে, সেইটাই হয়েছে জানো তো। এই মানে মেলেছি বেশ অনেকটা পরেই,
দৌড়ে দৌড়ে এসে সমস্তটাই তুলে নিতে হয়েছে। আর ক্লিপ লাগিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, না হলে জামা কাপড়গুলো এদিক ওদিক পড়ে যাবে, তো সেই জন্য। আর এই ক্লিপ খুলে তারপরে জামা কাপড় তুলতে বৃষ্টির মধ্যে কিন্তু বেশ কষ্টই হয়, আর তার মধ্যে ভিজেও যাওয়া হয়ে যায়। আমাকে হাউসওয়াইফ ঝুমা চ্যানেল থেকে ঝুমাদি কমেন্ট করেছে, দিদি লিখেছো খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই পাশে থেকো। আর সুচন্দ্র দি আমাকে কমেন্ট করেছো, দিদি লিখেছো খুব সুন্দর ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দি। আর তুমি জানতে চেয়েছো আমি অন্নপূর্ণা ভাণ্ডারটা পেয়েছি কিনা, তুমি এখনও পাওনি? না গো দিদি, আমিও এখনও পাইনি, আমার স্ট্যাটাসটাও এখনও আন্ডার প্রসেসিংই দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, জানি না আদৌ পাবো কি পাবো না। তো মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করলে এটাই দেখাচ্ছে, এতদিন সাবমিটেড দেখাচ্ছিল, তবে রিজেক্ট হয়েছে কিনা আমি সেটা বুঝতে পারিনি, কারণ সেদিন আমি কোনো রকমভাবেই চেক করিনি। আমি যখনই দেখেছি ওটা এতদিন সাবমিটেড দেখাচ্ছিল, এখন আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, জানি না আদৌ পাবো কিনা। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দিয়েছি, একটু হাওয়া দিলেই কিন্তু শুকিয়ে যায়, কারণ বেশিরভাগটা তো ড্রাই করাই ছিল। তারপরে কিন্তু ওদের দুজনকে খাবার দিয়ে দিয়েছি, সাথে আমার হাজবেন্ডকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর আজকে জানো তো বিশেষ একটা রান্না বান্না করবো না, কারণ আগের দিনে মাছের মাথাটা ছিল ফ্রিজে, ওটা দিয়েই ভাবছি একটু মুগের ডাল করব, তাই মুগের ডালটা একটু ভালো করে ভেজে নেব, আর তার সাথে ডিমের অমলেট আর ঝুড়ো আলু ভাজা করব। তো ওইদিকে মুগ ডালটা ভেজে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দেবো, তারপরে কিন্তু এই মুড়িঘণ্ট ডালটা করে নেব। আর ডালটা ভাজতে ভাজতে দিয়ে ভাতটাও কিন্তু চাপিয়ে দিলাম। আর আলপনা দিয়ে আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর ভিডিওটা, তুমি সেকেন্ড পেমেন্ট নিয়ে একটা ভিডিও দাও। নিশ্চয়ই দিদি, আজকের ভিডিওটাই কিন্তু আমার পেমেন্ট রিলেটেড একটা ভিডিও হচ্ছে, আর তার সাথে কিন্তু আমার ইউটিউবে যেই আমার জার্নিটা রয়েছে, কিভাবে আমি শুরু করেছি, প্রথমেই তো একটা চ্যানেল থেকে আমি সাকসেস পাইনি, আমি কিভাবে এই চ্যানেলে মোটামুটি একটু সাকসেস পেয়েছি, সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো সব কিছু করার আগে সংসারের কাজবাজগুলো তো করতেই হবে, তাই এদিকে রান্নাবান্নাগুলো গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করতে বসবো, সেরকমটাই ইচ্ছে। তো দেখো, মুড়িঘণ্ট ডালের জন্য আমি কিন্তু মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর সত্যি একজন দিদি আমাকে টিপস দিয়েছিল যে ডিপ ফ্রিজে যদি নুন হলুদ মাখিয়ে মাছ রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু মাছে বরফ হয় না। তো থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমার এই টিপসটা আমাকে খুব হেল্প করেছে। আর সত্যি আগের দিন নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, আমার কিন্তু মাছে বরফ লাগেনি, আর খুব তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে ফেলতে পেরেছি। তোমাদের এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আমাকে অনেকটাই কাজের ক্ষেত্রে হেল্প করে দেয়। তো তোমরা যেমন আমার ভিডিও দেখে অনেকটা মোটিভেট হও, আর তোমাদের টিপস পেয়েও কিন্তু আমিও অনেকটা কাজে হেল্প পাই। তো যাই হোক, ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে মুড়িঘণ্ট ডালটা কীরকমভাবে করলাম। কড়াইতে তেল দিয়ে আগে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, আর তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর তারপরে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর ওর মধ্যে নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে তারপরে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে কিন্তু সামান্য পরিমাণে মিষ্টি, গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু মুড়িঘণ্ট ডালটা খেতে খুব টেস্টি হয়। আর এদিকে না, আমার এই ওয়াশিং মেশিনের একটা কভার কেনা হয়েছে, তোমাদের বলেছিলাম না এরপর থেকে আমি এখানে কভার লাগিয়েই দেবো, তাই জন্য দেখো ওয়াশিং মেশিনটাকে আজকে সুন্দর করে কভার পরিয়ে দিলাম, আর তারপরে ভালো করে মুছে এটাকে জায়গা মতন রেখে দেবো। আসলে কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কোনো শখের জিনিস যদি পূরণ করতে হয়, সেটাও অনেকটাই কষ্ট করে করতে হয়, আর তারপরে যদি সেই জিনিসটা অযত্নের ফলে নষ্ট হয়ে যায়, তার থেকে খারাপ লাগা বোধহয় কিছুই থাকে না। আর আমি এমন কোনো কাজ করি না যাতে আমার সংসারের প্রতিটা জিনিসই তো আমার নিজের ভালোবাসা দিয়ে গড়ে তোলা, তো সেই জায়গায় এই জিনিসগুলোকে নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। তাই নিজের খাটনি দিয়ে হোক, সংসারের প্রতিটা জিনিসকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখারই চেষ্টা করি। এই যে দেখো, এদিকে আমার কিন্তু ওয়াশিং মেশিনটায় কভার পরানো হয়ে গেছে, আর তারপরে যেই ছুটটা দিলাম তখনই বৃষ্টিটা নেমেছে, দৌড়ে গিয়ে আমি আর দুষ্টু জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, আর তারপরে কিন্তু ওদিকে ডালটা নামিয়ে নিয়েছি। আর ওই যে বললাম সাথে কিন্তু ঝুরি আলু ভাজা করব। আর এদিকে দেখো, ঝুরি আলু ভাজার জন্য এরকম যেই ইয়েগুলো হয় না, আলু ঘষুনিগুলো, ওইটা দিয়ে কিন্তু শুধু একবার টান দিচ্ছি, এটা কিন্তু নিচের দিকে টানছি, ওপর দিকে তুলছি না। ওপর দিকে তুললে কিন্তু আলু ভাজাগুলো গোটা গোটা হবে না, ভেঙে যাবে। আর নিচের দিকে শুধু যদি টানা হয়, সেক্ষেত্রে কিন্তু আলু ভাজাগুলো একটা একটা গোটা গোটা হয়, ওইগুলো কিন্তু দলা পাকিয়ে যায় না আর ভেঙেও যায় না।
তো যাই হোক, এইদিকে মানে আলুগুলোকে ভালো করে ঘষে নিয়েছি আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে দেখবে আলুর গায়ে কিন্তু এক ধরনের কষ থাকে, তাই এই আলু ভাজাগুলো করার ক্ষেত্রে, বিশেষ করে ঝুরি আলু ভাজাগুলো করার ক্ষেত্রে আলুটাকে কিন্তু বেশ ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তাহলে কিন্তু আলু ভাজাগুলো ঝুরঝুরে হবে আর বেশ খেতেও সুন্দর আর টেস্ট হয়। নাহলে একটা আলুর যে কষ ভাবটা থাকে, খেতে গেলে একটু কষকষ লাগে। তো যাই হোক, ওইদিকে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে আগে একটু বাদাম ভেজে নিচ্ছি। কারি পাতা ছিল না আর কারি পাতাটাও দিইনি, না হলে কিন্তু এগুলো কারি পাতা এর মধ্যে একটু চিড়ে আর বাদাম দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর সত্যি কথা বলতে এই মুড়িঘণ্ট ডালের সাথে ঝুরো আলু ভাজার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আলু ভাজাগুলো একে একে আমি ভেজে নিচ্ছি আর তারপরে ডিম ভাজাটা করে নেব। আর এদিকে কিন্তু করে আমি তারপর রান্নাঘর তো পরিষ্কার করে নেব। আজকে যেহেতু রবিবার, তোজোর খেলা থাকবে, কিন্তু দোনো মনে হচ্ছে সকাল থেকেই ওয়েদার দেখে আদৌ কি আজকে খেলা ঠেলা হবে। শেষমেশ কিন্তু খেলাতে সত্যিই যেতে পারিনি, রেডি হয়ে বসেই ছিলাম আর তারপরেই তোমাদের সাথে একটু এসে গল্পগুজব করেছিলাম। তো আমাকে বং বিশ্ব চ্যানেল থেকে কমেন্ট করেছে, লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার ভিডিওর সাথে থাকবেন। আর বেবি ক্রিয়েশন অফিসিয়াল চ্যানেল থেকে দিদি কমেন্ট করে লিখেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার হাতের কাজ খুব ভালো, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি, এইভাবে আমার ভিডিওর সাথে সব সময় থেকো। আর আমাকে অনুপমা মিত্র দি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই পাশে থেকো। আর প্রতিদিনের মতন মিতালি দি আমাকে কমেন্ট করে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো, ভালোবাসা নিও। তোমাদের ভালোবাসাতেই আমি কিন্তু খুব ভালো আছি আর সবসময় তোমাদের কাছে এটাই চাইবো, তোমরা যাতে আমার ভিডিওর সাথে এরকমভাবেই থেকো আর আমাকে ভালোবাসা দিতে থাকো, যাতে আমি ইউটিউবে একটু নিজের পরিচিতি অন্তত অর্জন করতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে গ্যাসে যে ঝিকটিকগুলো ছিল সেগুলোকেও মেজে নিয়েছি। আসলে কালকে তো সোমবার আর কালকে জানো তো আমার বাড়িতে বেশ কিছু অতিথির আগমন আছে, তো সেটা কালকের ভিডিওতেই জানাবো। তো সমস্ত নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে সারাটা দিন। তো এদিকে সমস্ত বাসন কাসনগুলো মেজে নিয়েছি, সাথে রান্না শেষে এই যে সাঁড়াশি, তারপরে ওই ট্রেটা, তারপরে গ্যাসের যেই ঝিকটিকগুলো থাকে সেগুলো মেজে নিয়ে এখন ঘরটাকে ভালো করে মুছে নেব। আর জানো তো, বর্ষার ওয়েদারে যতই শুকনো করে ঘর মুছি না কেন, ঘরটা এরকম জল জল হতেই থাকে আর এই জিনিসটাই খুব বাজে দেখায়। তো যাই হোক, যতটা পারছি একদম শুকনো করে হলেও ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করছি। আর বর্ষাকালে না ঘর শুকোতে এত সমস্যা করে, ওই মানে ভিজে ভিজে ব্যাপারটাই আমার কাছে খুব অপছন্দের, যার জন্য আমি বর্ষাকাল খুব একটা বেশি পছন্দ করি না। আমার জন্য না এই গরমকালটাই ভীষণ শ্রেয়, আমি গরম সহ্য করতে পারি, তাই আমার কাছে গরমকালটা ভালো, শীতকালও অত ভালো লাগে না, কারণ শীতের সময় কাজবাজি করতে পারি না যে। তো দেখো, প্রতিদিনের মতন রান্নার শেষে যেরকমভাবে আমি ঘর দোর বা রান্নাঘর পরিষ্কার করে নিই সেটাই করে নিচ্ছি। ইতিমধ্যে রান্নাঘরের কাজ সেরে ওই যে সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, বেশ কয়েকটা জামা কাপড় ভেজা আছে, বাকি সমস্তটাই শুকিয়ে গেছে। আর তোমরা তো জানোই ঘর দোর জামা কাপড়ে কিন্তু অগোছালো বেশি হয়, তাই জামা কাপড়গুলো হাতে হাতে গুছিয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। কালকে যেহেতু তোজোর খেলা ছিল, সেই কারণে কিন্তু আজকেও খেলা আছে বলে ওর ড্রেসটার কাছেই ভেবেছি কাল ওর মাঠের ড্রেসগুলো কেচে দেবো। এছাড়া ওর স্কুল ড্রেস তো আমার দুদিন আগেই কাছা কমপ্লিট হয়ে গেছে, সাথে প্রতিদিনের জামা কাপড় তো আছে। তো যেই সমস্ত জামা কাপড়গুলো আছে একে একে ভাঁজ করে নিয়ে সেগুলোকে আলাদা আলাদা জায়গায় কিন্তু তুলে রাখবো। এদিকে আমার নাইটিগুলো শুকিয়ে গেছে, সাথে চাদরগুলো আর প্রতিদিনের ওই প্লাজো গেঞ্জিটা ভেজা রয়েছে। বাকি হালকা পাতলা যে জিনিসগুলো আছে সমস্তটাই শুকিয়ে গেছে। যদি এখানে যদি একটু রোদ দিত তাহলে হয়তো আর কিছুই ভেজা থাকতো না, সমস্তটাই শুকিয়ে যেত। আর সত্যি কথা বলতে জামা কাপড় শুকিয়ে গেলে না ভাঁজ করে জায়গায় রেখে দিলে ঘর বাড়ি সুন্দর লাগে, নাহলে তো বর্ষাকালে এই ভেজা জামা কাপড় চারিদিকে ঝোলে, সেটাই খুব বাজে লাগে। ওই যে ওই জানলাতে দেখতেই পেয়েছিলে দুষ্টুর ড্রেসটা রয়েছে, ওর ড্রেসটা তো প্রায় শুকিয়েই গেছে, কারণ ওগুলো তো একদম মানে পাতলা কাপড়ের হয়, তাই জন্য বললাম একটু পাখার তলায় দিয়ে দে, ওটা এমনিই শুকিয়ে যাবে, ওটা রোদ্রে দেওয়ার কোনো ব্যাপার নেই বা হাওয়াতেও দিতে হবে না, ঘরের হাওয়াতেই শুকিয়ে যাবে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর সাথে এগুলোকে জায়গা মতন রেখেও দেবো। আর তারপরে নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর তারপরে তো আসছি তোমাদের সাথে গল্প করতে জমিয়ে। আর যেমনটা বললাম, আজকের মেনুতে ছিল ডিমের অমলেট, ঝুরি আলু ভাজা আর মুড়িঘণ্ট ডাল, দারুণ লাগছিল খাওয়া দাওয়াটা। আর আমার হাতে এখন চলে এসেছে আমার ইউটিউবের সেকেন্ড পেমেন্ট, কত কি পেয়েছি সেটা তো বলার রুলস নেই, তবে অনেকটাই। হাই,
গুড ইভিনিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সকাল থেকে ভিডিও তো মানে শ্যুট করেছি, তবে তোমাদের সামনে এসে যে আজকে কথা বলবো সেটা ভাবতে পারিনি। কারণ আজকে রবিবার, তোমরা জানোই তোজোর খেলা থাকে। কিন্তু কি বলতো, যেই টাইমে আমরা আজকে বাড়ি থেকে বেরোবো মনে করছি, যেই টাইমে আমরা প্রতিদিন বেরোই, সেই সময় না হঠাৎ করে ভীষণ বৃষ্টি নেমে গেল। আর হাজব্যান্ড বললো এই বৃষ্টিতে তো আর ক্রিকেট খেলা হবে না, তাই জন্য আর যাইনি। তো ভেবেছি রেডি যখন হয়েই গেছি, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিই। অনেকদিন যাবৎ বলছি যে আমার ফার্স্ট পেমেন্ট অ্যান্ড সেকেন্ড পেমেন্ট নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। আমাকে কিছু মানুষ জিজ্ঞেস করেছে তাদের চ্যানেল রিলেটেড প্রবলেমের কথা বা আমার ইউটিউব জার্নির কথা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ফার্স্ট তো বলি আমার ইউটিউব জার্নির কথা। আসলে ইউটিউবটা আমি প্রায় 3টে বছর আগেই শুরু করেছিলাম। তখন মানে কোনো কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমি ইউটিউবে ভিডিও শেয়ার করব, ভিডিও করব চিন্তা করিনি। হঠাৎ করে আমার কি জানি মনে হয়েছিল, আসলে আমার ইচ্ছেগুলো না হঠাৎ করে জেগে ওঠে। তো সেক্ষেত্রে একদিন মানে বেশ কিছুদিন বলতে 2-3 দিন আগে তোজোর জন্মদিন ছিল। আর সেটা ছিল তোজোর 5 বছরের, বিশাল বড় করে আমরা জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। তো তখন মানে তার কিছুদিন পরে মনে হলো কি হঠাৎ করে যে আমিও তো ভিডিও শেয়ার করতে পারি ইউটিউবে। অনেকে দেখি, মানে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাদের মোটামুটি টুকটাক ভিডিও তো দেখা হতোই। তো তাদের ভিডিও দেখে মনে হচ্ছে যে আমার ছেলের এত বড় জন্মদিন হলো, বা আমার সারাদিনের যে লাইফস্টাইলটা তোমাদের সাথে তখন শেয়ার করি, লাইফস্টাইলটার কথা খুব একটা চিন্তা ভাবনা করিনি। প্রথমের দিকে ওই ঘুরতে যাচ্ছি বা তোজোর বার্থডে এইসবেরই কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে একটা আমার চ্যানেল ছিল। তো চ্যানেলটা অনেক পুরনো চ্যানেল, সেটা আমি শুরু করেছিলাম, সেখানে ফার্স্ট ভিডিও আমি দেওয়া শুরু করেছিলাম। তবে কয়েকদিন মানে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে করতে, প্রথম থেকেই তো কেউ ইউটিউবে এসে জানে না যে কিভাবে ভিডিও শ্যুট করতে হবে বা ভিডিওর কাজ করতে হবে। আর 3 বছর আগে মানে তখন আমি একদমই অজ্ঞ ছিলাম ইউটিউব সম্পর্কে। তো সেক্ষেত্রে মোটামুটি একটা ভিডিও এডিট করতাম বা যেগুলো শ্যুট করতাম সেগুলো ছোট ছোট জয়েন করে করে একটা ভিডিও শেয়ার করতাম। তো বেশ কয়েকদিন কন্টিনিউ ভিডিওটা ওই চ্যানেলে ভিডিও দিতে থাকলাম। তো মোটামুটি ভিডিও ওই 100, 200, 300, 400, একটা নতুন চ্যানেলে 100-200 ভিডিও পাওয়া মানে কিন্তু ভীষণ আনন্দের বিষয়। তো কি বলতো, চ্যানেলটা মোটামুটি আমি 2-3 মাস কন্টিনিউ করেছি। তো সেই চ্যানেলে দেখলাম বড় ভিডিওতে সেরকম ভিউজ হচ্ছে না, তারপরে ছোট ভিডিও করা শুরু করলাম। যেমন তোমার মিনি ব্লগ, যেগুলো মিনি ব্লগ না, অ্যাকচুয়ালি ওটা কমেডি ভিডিওর ওপরে একটা আমি ভিডিও শ্যুট মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু মিনি ব্লগ, মানে ওই শর্টস ভিডিও যেটাকে বলে সেরকম আমরা শ্যুট করতাম। তো ওই চ্যানেলটার মধ্যে একটা সাইডে বড় ভিডিও, একটা সাইডে শর্ট ভিডিও দিতাম। আমাদের হাসির কন্টেন্ট ছিল। তো সরি, আলটিমেটলি দেখলাম ওই চ্যানেলটার কোনো রকমের কোনো রিচ নেই, কোনো রকম গ্রো হচ্ছে না। তো অনেক আমি ইউটিউব ঘাটলাম, সেক্ষেত্রে দেখলাম অনেকে বলছে যে যেই চ্যানেলে নাকি বড় ভিডিও দেওয়া যায় সেই চ্যানেলে সেই রিলেটেডই ছোট ভিডিও দিতে হয়। অন্য কোনো কন্টেন্টের রিলেটেড ভিডিও দিলে সেই চ্যানেলের কিন্তু রিচ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সাবস্ক্রাইবার কিছু গেন হয়েছিল, বাট আলটিমেটলি আমি কিন্তু মনিটাইজেশন অন করতে পারিনি। মনিটাইজেশনের আমাদের তো দুটো ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে যদি বড় ভিডিও আমরা শেয়ার করি, সেক্ষেত্রে 4,000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার পূরণ করলে তাহলে মনিটাইজেশন অন হয়ে যায়। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কত মিলিয়ন বেশ ভিউজ হলে আর সাথে 1,000 সাবস্ক্রাইবার হলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যায় চ্যানেলের ক্ষেত্রে। তো আমার যে প্রথম চ্যানেলটা ছিল সেটার ক্ষেত্রে আমি কোনো ক্রাইটেরিয়াই পূরণ করতে পারিনি। আমি মানে যে কমাস আমি খেটেছিলাম সেটা আমার কাছে একদম বৃথা গেছে, সময় ওয়েস্ট করেছি। তো যাই হোক, বেশ কিছু সময় আমি ইউটিউব দেখতে 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 নিজে একটা ডিসিশন নিলাম। আর সেটা হলো যে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব, যেটাতে আমি শুধু আমার নিজের ডেলিকাল লাইফস্টাইল শেয়ার করব। তো আমি ইউটিউব দেখে নিজের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলাম। ভালো করে একটা এসইও করে চ্যানেলটা ক্রিয়েট করলাম। যা যা ট্যাগ দিতে হয়, যা যা একটা চ্যানেলকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে গেলে করতে হয়, সেটা করলাম। তো প্রথমেই আমি চ্যানেলটা ক্রিয়েট করার পরে ভেবেছিলাম, একদম মন থেকেই ডিসিশন নিয়েছিলাম এখানে আমি কোনো রকমের রিলস ভিডিও শেয়ার করব না, মানে শর্ট ভিডিও। তো সেক্ষেত্রে আমি ওটা ভেবেছিলাম পুরো আমার ডেলিকাল লাইফস্টাইল হিসেবেই শেয়ার করব। তো দেখো, প্রথমে একটা নতুন ফ্রেশ চ্যানেলের ক্ষেত্রে তুমি কখনোই মানে আশা করবে না যে আমার চ্যানেলটা 2 দিনের মধ্যে গ্রো করে যাবে বা আমি প্রচুর ভাইরাল হয়ে যাব, আমার সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে
আমি ওই চ্যানেলটা নিয়েও কোনো রকম এক্সপেকটেশন রাখিনি, তবে ভেবেছি হ্যাঁ আমি রেগুলারিটি মেনটেন করে কাজ করব। তো তার মধ্যেও আমার কিন্তু অনেক রকম সমস্যা এসছে। যেমন ওই চ্যানেলটা আমি যখন ক্রিয়েট করেছিলাম, চ্যানেলটা ক্রিয়েট করার মোটামুটি এক মাস কি 15 দিন মতন কাজ করেছি, তারপর আমার শ্বশুরমশাই মারা যান। তারপরে অনেকটা ডিটাচ হয়ে গেছিলাম, কারণ তোমরা জানোই আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমাদের এমনিতেই আমার শাশুড়ি তার আগে মারা গেছিলো, শ্বশুরমশাই মারা যাওয়ার পরে পুরো বাড়িতে আমরা একা। তারপরে লোকজন আসছে, কাজকর্ম থাকছে, সের মধ্যে আর কি আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করব বলো। তাই আমি আর তোমাদের সাথে তখন বেশ কিছুদিন ডেলি লাইফস্টাইল শেয়ার করিনি। আমার খুব সন্দেহ হয়েছিল যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলাম, আবার যে চ্যানেলটাতে কাজ করা বন্ধ করে দিলাম, আমার চ্যানেলটা তো আবার রিচ ডাউন হয়ে যাবে। তো যাই হোক, শ্বশুরমশাইয়ের কাজ মিটলো, ধীরে ধীরে আমি আবার চ্যানেলটাতে কন্টিনিউ করলাম, নিজের ভিডিও ডেলি লাইফ শেয়ার করলাম। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে আমার ওই চ্যানেলটায় 3 মাসের মধ্যে কিন্তু আমার ক্রাইটেরিয়া যেটা থাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইবার ফুলফিল হলো। মোটামুটি আমার একটা ভিডিওতে একটু ভাইরাল এসে গেছিলো, মানে তখন ভাইরাল মানে 1000-1500 ভিউজ মানেই ভাইরাল। তাছাড়াও আমার কিন্তু আমি শ্বশুরমশাই মারা যাওয়ার আগে কি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাতে মানে ফার্স্ট ভাইরাল গেছিলো যে ভিডিওটা, সেটা হচ্ছে আমার আলমারি অর্গানাইজেশন। তো ওই ভিডিওটা শেয়ার করা, তো ওইটাই আমার ফার্স্ট হাইয়েস্ট ভিউজ গেছিলো 10,000। তো ওখান থেকেই ধীরে ধীরে বলতে পারো আমার এই চ্যানেলের পথ চলা শুরু। তো তার মধ্যে অনেক প্রতিকূল পরিস্থিতি গেছে, কাজ করেছি, কাজ ছেড়েছি, চ্যানেলটাকে রিটাচ করে দিয়েছিলাম, চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছিলো। তোমরা জানো মাঝখানে আমি এই কাজ করতে করতে আমার যখন মনিটাইজেশন অন হওয়ার পরে তো আমাদের সবার একটা আর্নিং সোর্স চালু হয়ে যায়। তো ওই আর্নিং থেকে আমার প্রায় $70 মোটামুটি রেভিনিউ কালেক্ট হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম চ্যানেলে, যার জন্য চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছিলো। তারপরে মা মারা গেল, অনেকটা লং প্রসেস গেল, প্রায় 6 মাস মতন আমি ইউটিউবে কাজ করিনি। তো তারপরে মনে হলো, আমার মা খুব সাপোর্ট করতো জানো তো ইউটিউব যাত্রার ক্ষেত্রে। আমার হাজব্যান্ড আর আমার মা ভীষণভাবে আমাকে সবসময় সাপোর্ট করতো, যে কেন নিজের একটা যেখানে পরিচিতি তৈরি হচ্ছে, সবাই যখন তোকে চিনছে, সবাই যখন ভালোবাসছে, কেন জায়গাটা ছেড়ে দিচ্ছিস। আমার হাজব্যান্ডও তাই বললো। ও বললো দেখো সারাদিনের কাজকর্মটা তুমি তোমার ভিডিওর মাধ্যমে সবাই কাছে শেয়ার করো, সবাই সেটাকে পছন্দ করে, প্লাস তুমি ওখান থেকে মানুষের ভালোবাসা পাচ্ছ, নিজের পরিচিতি পাচ্ছ, আর সর্বশেষে একটা তো আর্নিং আসছেই। তো তুমি কেন কাজটাকে বন্ধ করে দিলে। তো তারপরে ভাবলাম যে না, সবাই তো যখন ঠিক বলছে, আমি আবার নতুন করে কাজটা শুরু করি। আসলে মুখে কথাটা বলা হয়তো ভীষণ সহজ, কিন্তু আমরা যারা সারাদিনের কাজ করি, কাজ বাজের ভিডিও শ্যুট করা, প্লাস বাচ্চাকে দেখা, তার পড়াশুনো, সংসার সামলানো, প্রতিটা মানুষকে দেখা, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কাছে অনেকটাই ব্যস্ততম, তারপরে ভিডিওর কাজ করা। তো যাই হোক, ভাবলাম যে সবাই যখন পরিশ্রম করতে পারে, আর সত্যি কথা বলতে পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় জীবনে, তাই আমিও পরিশ্রম করি। তো যাই হোক, এইরকম পরিশ্রম করতে করতে যেখানে আমার $70 আটকে গেছিলো, তারপরে কাজ করতে করতে দেখেছি যে আমার 2-3টো ভিডিওতে হয়তো ভিউজ কম এসছে বলতে 500-700 এর বেশি আসেনি। তারপরে যখনই আমি কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করেছি, আমার পুরনো বন্ধুরা প্লাস আমার নতুন বন্ধুরা অনেক আমাকে সাপোর্ট করেছে। আর তোমাদের সাপোর্টে কিন্তু আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম, আর ফার্স্ট পেমেন্টটা আমি যখন পাই সেটা কিন্তু পুজোর সময় পেয়েছিলাম। মানে পুজোতে ওই পঞ্চমীর দিন কি চতুর্থীর দিন আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম, যার জন্য পুজোর সময় আমি ভিডিও শ্যুট করিনি বা ভিডিও দিতাম না ওখানে, তখন আমি শর্ট ভিডিও দিতাম, কারণ পুজোর সময় সবাই তো ব্যস্ত থাকে, তাই কি আর ভিডিও দেখবে, এই চিন্তা ভাবনা করে তখন আর ভিডিও দিইনি, বা এই আমার পেমেন্ট রিলেটেড কথাটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তাই ভেবেছিলাম যখন আমি সেকেন্ড পেমেন্টটা পাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে হচ্ছে রবিবার, আজকের ডেট হচ্ছে 5 তারিখ। আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছিলাম আগের মাসের 29 তারিখে, আগের মাসের 29 তারিখে আমার অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়েছে। ওটা আমি আমার অ্যাকাউন্টে নিই না, ওটা আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ঢোকে। তো সেটা ক্রেডিট হয়েছে, আর তারপরে ভিডিওটা আমি এতদিন পরে বানাচ্ছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার ইউটিউব যাত্রা। আমি বলবো যে যারা ইউটিউবে কাজ করছো, কাজটা হয়তো আমাদের সারাদিনের কাজ বাজের শেষে একটা ভিডিও রেডি করে এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া একটা সত্যি লং প্রসেস। যারা আমরা এই কাজটা করি আমরা বুঝি, আর তারপরে ভিউজ না হলে সত্যিই খারাপ লাগে।
কিন্তু বলবো যারা কাজটাকে ভালোবাসছো, যারা মনে করছো নিজের একটা পরিচিতি তৈরি করতে হবে, তো তোমরা লেগে থাকো, ছেড়ো না, হাল ছেড়ো না, নিশ্চয়ই ফল পাবে। আমি তো 2-3 বার ইউটিউব যাত্রা ছেড়ে দিয়ে আবার এসেছি, আবার তোমাদের ভালোবাসায় নিজের একটা পরিচয় তৈরি করতে পারছি, নিজে ইনকাম করতে পারছি, এর থেকে ভালো লাগা কিছু থাকে না। ওই যে তোমাদেরকে বলি না, সবসময় একটা মেয়ের স্বাবলম্বী হওয়ার দরকার আছে। আর সেটা শুধু নিজের খরচের জন্য নয়, যেই আমরা ইনকামটা করছি সেটা যদি সত্যি নিজের খরচের তুলনায় যদি আমরা ওটা হাজবেন্ডকে দিতে পারি বা সংসারের কিছু জিনিস করতে পারি, তার থেকে ভালো লাগা হয়তো আমাদের কাছে কিছু থাকেই না। আর সত্যি কথা বলতে আমার মানে ওই যে তোমাদেরকে বললাম না প্রথম থেকে যে আমি ভিডিও দিতাম, তবে ভিডিও কিভাবে করব বা কীরকম ধরনের ভিডিওটা আমাকে গুছিয়ে দিতে হবে সেই বিষয়টা আমি জানিনি। আমার কিন্তু মানে ইউটিউবে প্রথম প্রেরণা বা আইডল যে বলতে পারো সে হচ্ছে রিমি সিংহ। তো তোমরা হয়তো অনেকেই তাকে চিনবে, হঠাৎ করে সে ভিডিও অফ করে দিয়েছে। তার ভিডিও আমি খুব কন্টিনিউ দেখতাম, আর তার ভিডিওর কোয়ালিটি থেকে শুরু করে তার ভিডিওর মানে মানে ছোট ছোট ক্লিপিং এত দারুণ লাগতো, ওখান থেকেই বলতে পারো শেখা। পুরো হয়তো এখনও শিখে উঠতে পারিনি, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো, আমার কিছু বন্ধুর কোয়ারিজ ছিল যে চ্যানেল রিলেটেড কিছু, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যদি ভালো লাগে ভিডিওটা দেখো। আর আমার ইউটিউব যাত্রাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাকে ঋতুশ্রী কমেন্ট করেছিলে, ঋতুশ্রী লিখেছিলে, দিদি আমার একটা হেল্প করবে? আমার এই চ্যানেলটা 3 বছরের পুরনো, প্রথম থেকে আমি ব্লগ ভিডিও দিতাম, কিন্তু সেটা রেগুলার নয়, কখনো দিতাম কখনো বন্ধ রাখতাম, আবার কখনো 3-4 মাসের জন্য বন্ধ ছিল, কিন্তু বিগত 2 মাস ধরে আমি কন্টিনিউ ভিডিও করছি, তাতে আমার 404টে সাবস্ক্রাইবার হয়েছে। আমার ভিডিওগুলো অনেক ভাইরাল ভিউজ আছে। আমার সাবস্ক্রাইবারটি একটু একটু করে বাড়ে, কিন্তু একেবারে অনেকটা বাড়ে তা নয়। তবে কি আমার এই চ্যানেলটা রাখা উচিত নাকি নতুন চ্যানেল খোলা উচিত? আমি তোমাকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম ঋতুশ্রী যে আমি তোমার চ্যানেলটা ভিজিট করে বলবো যে তোমার চ্যানেলের কী প্রবলেম। দেখো, প্রবলেম তো আমরা সেভাবে শর্ট আউট মানে বলতে পারি না যে কী প্রবলেম, কারণ আমি দেখেছি তোমার অনেক পুরনো চ্যানেল, তখন আমাকে মেসেজ করেছিলে 404টে, এখন কিন্তু তোমার ইনস্ট্যান্ট দাঁড়িয়ে 414টা সাবস্ক্রাইবার আছে। তো তোমার আমি ভিডিওর ভিউজ দেখছি, হ্যাঁ মানে পপুলার ভিডিওতে আমি দেখেছি 10,000, 8,000, 12,000 এরকম ভিউজ আছে। তো সেক্ষেত্রে আমি বলবো 8 বছরের একটা চ্যানেল, যেখানে তুমি এতদিন মানে ইরেগুলার কাজ করেছো, এখন 4 মাস হয়তো রেগুলারিটি মেনটেন করে কাজ করছো, 3 বছর আগে থেকে তো তুমি কি কাজ করছো? যদি তুমি 3 বছর আগে থেকে চ্যানেলটায় কাজ না শুরু করে থাকো, যদি তুমি চ্যানেলটা ক্রিয়েট করে জাস্ট রেখে দিয়েছিলে হঠাৎ করে, যেমন আমার ফার্স্ট চ্যানেলটা ছিল, আমি হঠাৎ করে মনে করেছি কাজ শুরু করব তাই ওটাতে ভিডিও দিয়েছি, সেক্ষেত্রে ওই চ্যানেলটা কিন্তু তোমার ডেড থাকবে, ওই চ্যানেলটা যে রিচ ডাউন হবে সেরকম কোনো সম্ভাবনা নেই। আর সত্যি কথা বলতে ইউটিউব কিন্তু সবসময় একটা নতুন চ্যানেলকে প্রমোট করে খুব তাড়াতাড়ি, তাই জন্যই কিন্তু আমার নতুন চ্যানেলটা ক্রিয়েট করার 3 মাসের মধ্যে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি। তাই তুমি যদি আমার ওপিনিয়ন নাও, আমি বলবো 414টা সাবস্ক্রাইবারকে ভুলে যাও, 8,000, 10,000 ভিউজ ভুলে যাও, তুমি নতুন করে শুরু করো, তুমি একটা সুন্দর এসইও করে সুন্দরভাবে চ্যানেল ক্রিয়েট করো। কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে আশা করছি ইউটিউব দেখলে তুমি বুঝতে পারবে, কারণ এখন আজকালকার দিনে সবাই জানে ইউটিউব চ্যানেল কী করে করতে হয়। তবে সব কিছুরই একটা সুন্দর প্রসেসিং আছে, সেই প্রসেসিংয়ে ফলো করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো, আর মন দিয়ে রেগুলারিটি মেনটেন করে কাজ করো। দেখো, সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের যেমন পরিশ্রম প্রয়োজন, সেরকম কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করারও প্রয়োজন আছে। সংসারের কাজের ক্ষেত্রেই বলো আর বাইরের কাজের ক্ষেত্রেই বলো, তুমি একজন মেকআপ আর্টিস্ট, তুমি জানো একটা বাইরের কাজ করতে গেলেও কিন্তু তোমাকে টাইম মেনটেন করে সেই কাজটা করতে হবে, সেরকম একটা সংসারের কাজ করতে গেলেও সেটারও কিন্তু একটা টাইম মেনটেন করতে হবে। তাই জন্য বলবো, ভিডিও যে চাচ্ছ সেটারও একটা টাইমিং মেনটেন রাখো আর রেগুলারিটি মেনটেন করো। তুমি যদি মনে করো যে তুমি একদিন ছাড়া ভিডিও দেবে, সেটাও ওয়েল অ্যান্ড ডান। আর তুমি যদি মনে করো যে রেগুলার ভিডিও দেবে, সেটাও দিতে পারো, তবে একটা ফিক্সড টাইম করো যে তুমি 10টায় ভিডিও দেবে কি 11টায় ভিডিও দেবে, কিংবা তুমি 2টোই দেবে বা 3টেই দেবে। তোমার কখন ভিডিওর ভিউজটা বেশি আসছে দেখো, সেই বুঝে তুমি ভিডিওগুলো শেয়ার করো।
হোপফুলি তুমি মন দিয়ে কাজ করো, সুন্দরভাবে কাজ করো। তোমার ভিডিও আমি দেখেছি, তোমার ভিডিওর কোয়ালিটিও দারুণ সুন্দর, প্লাস তোমার ভিডিও মানে গুছগাছ আছে, সুন্দর বলে না, সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য আছে, তোমার ভিডিওর মধ্যে সেই সৌন্দর্যটা আমি দেখেছি। তাই বলবো নতুন চ্যানেল ক্রিয়েট করে এইভাবেই কাজ করে যাও, তুমি কিন্তু সাকসেস ইউটিউব থেকে পাবে। আমরা যদি পেতে পারি, আমি যদি পেতে পারি, তোমরাও পাবে। হ্যাঁ, তবে ওই 3-4 মাস বাদে বাদে কাজ করছো, এটা খুব খারাপ জিনিস। আমি নিজেও জানি, আমি 6 মাস চ্যানেল বন্ধ করে দেওয়ার পরে আবার নতুন করে কাজ শুরু করেছি। তবে ওই যে বললাম, ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাতে তারপরেও কিন্তু আমি ভিডিওতে কাজ করতে এসে আমার একটা ভিডিও 1 লাখের ওপর ভিউজ গেছে। তারপর থেকে হয়তো তোমাদের ভালোবাসাটা এত পেয়েছি, আর তারপর থেকে আমার আর্নিংটা এত ভালো শুরু হয়েছে। তো হোপফুলি তুমিও নতুন চ্যানেল ক্রিয়েট করো। নতুন চ্যানেল ইউটিউব সব সময় তাড়াতাড়ি প্রমোট করে, তাই জন্যই কিন্তু নতুন চ্যানেলের রিচটা বেশি থাকে। তাই নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করো, সুন্দরভাবে চ্যানেলটাকে এসইও করো, ভিডিও দাও, ভিডিও কিওয়ার্ড দাও, কিছু সুন্দর টাইটেল দাও, থাম্বনেল দাও, সুন্দর করে ভিডিও পরিবেশনা করো, দেখবে তুমিও সাকসেস পাবে। আর যে কথাটা বলে দিলাম তুমিও মিলিয়ে নিও, তুমি যেদিন ফার্স্ট পেমেন্ট পাবে অবশ্যই আমাকে ট্যাগ করো আর আমাকে জানিও দিদি তুমি বলেছিলে। আর ভিডিওটা আজকে বেশি দূর বাড়ালাম না, কারণ এত কথা বলে ফেলেছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে, প্লাস সারাদিনের কাজবাজ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর সাথে সবসময় এভাবে জুড়ে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে বাই।